নমস্কার বন্ধুরা, আমি সৃজা। তোমাদের সবাইকে আমার বং ট্রাভেলার চ্যানেলে স্বাগত। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। যারা এখনো করোনি এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখো, যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের ভালো লাগাই আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ। আগের দিন ভিক্টোরিয়া হলের নির্মাণ ইতিহাস জেনেছিলাম। আজকে ভেতরে যাব, কেমন করে সাজিয়ে তোলা হয়েছে ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়ামটিকে। আমাদের সবার প্রিয় নেতাজি ছড়িয়ে রয়েছেন চারিদিকে। তাহলে চলো আজকের মতো শুরু করা যাক। নেতাজির আজাদ হিন্দ ফৌজের চিঠি, পত্র, জামা কাপড়, চশমা, কলকি, বন্দুক, নানান জিনিস সাজানো এই মিউজিয়ামে। সেসব তো দেখবই, আর জানবো আজাদ হিন্দ ফৌজ গড়ে ওঠার ইতিহাস। নেতাজি বলতেন, লেট আস ক্রিয়েট হিস্ট্রি, লেট সামবডি এলস রাইট ইট। কংগ্রেস সভাপতি পদে ইস্তফা, তারপর গ্রেফতার, ঘটনাগুলি পরপর ঘটছিল। 1941 সাল নেতাজি গৃহবন্দী। হঠাৎ একটা খবর শুনে স্তব্ধ গোটা দেশ। সুভাষ নিখোঁজ। সাদা পোশাকে 62 জন গোয়েন্দা কর্মচারীকে নিযুক্ত রাখা হয়েছিল তার গতিবিধির উপর নজর রাখার জন্য। কিভাবে অন্তর্ধান সম্ভব হলো নেতাজির? হলো কারণ সে সুভাষ, সে ইতিহাস তৈরি করে। ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ ভিক্টোরিয়া হল, আজ তার অন্দরমহল সেজে উঠেছে আমাদের প্রাণ প্রিয় নেতাজির ঘটনায়, তার ছবিতে, তার কর্মে। এমন করে ইতিহাস কজন তৈরি করতে পারে? সে তো সবার নেতা, বন্দি দশা তাকে মানায় না। ভারতবাসীকে স্বাধীন রাখার জন্য আসে বাধার পর বাধা। গান্ধীজি আর জওহরলাল নেহরু ইংরেজ পোষণ নীতিতেই সন্তুষ্ট ছিলেন, তাই কংগ্রেস থেকে ইস্তফা দেন আমাদের নেতাজি। কারণ তিনি বলতেন, রক্ত দিয়ে স্বাধীনতা আসে, হাত গুটিয়ে নয়, ভিক্ষে চেয়ে নয়। তিনি দেশ ছেড়েছিলেন শুধুমাত্র দেশকে স্বাধীনতা দেবেন বলে। সত্যি বলতে এবার ভিক্টোরিয়ার ভেতরে গিয়ে মনটা ভরে গেল। যেন মনে হচ্ছিল এক টুকরো নেতাজিকে খুঁজে পেলাম। তার স্বপ্নের ফৌজ, আজাদ হিন্দ ফৌজ, তার ছোঁয়া রয়েছে সমস্ত ভিক্টোরিয়া জুড়ে। সৈনিকদের জামা কাপড়, ব্যবহার করা জিনিসপত্র সবকিছু মনে করিয়ে দেবে একটাই নাম, নেতাজি সুভাষ চন্দ্র বোস। তো যেটা বলছিলাম, 62 জন সাদা পোশাকধারী গোয়েন্দাকে ফাঁকি দিয়ে 17 জানুয়ারি 1941 সালে ভাইপো শিশির কুমারের সাহায্যে নেতাজি মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে কলকাতা ছেড়ে ধানবাদ গেলেন। শুরু হলো বিদেশি জাহাজ, প্লেন, সবকিছু খোঁজ। কোথায় সুভাষ? ব্রিটিশদের হাড় হিম করা তেজস্বী মানুষটা শিকল কেটে বেরিয়ে গেছে। 26 জানুয়ারি খবরটা প্রকাশে আসে। ততদিনে 9 দিন কেটে গেছে। এখনো বর্ডার পেরোনো সম্ভব হয়নি সুভাষের পক্ষে। তখন সুভাষ পেশোয়ারে। 26 জানুয়ারিতেই তার দুর্গম পথ পেরিয়ে বর্ডার ক্রস করার কথা সঙ্গী ভরতরামের সাহায্যে। দুর্গম পাহাড়ের পথ, সমতল ভূমির মানুষ নেতাজি কিভাবে পার হবেন? তিনি এখন সাধারণ এক পাঠানের বেশে, শরীরও অসুস্থ। জানুয়ারি মাসের ভয়ঙ্কর শীত। উপযুক্ত জামাকাপড় ছাড়া এই প্রকাণ্ড শীতে কিভাবে সম্ভব তার পাহাড় পেরিয়ে যাওয়া? কিন্তু নেতাজির তো ধর্মই অসম্ভবকে সম্ভব করা। গোটা দেশ তখন উত্তাল সুভাষের খোঁজে। কিন্তু সুভাষ তখন দুর্গম পথ পেরিয়ে চলেছে সামনের দিকে, স্বপ্নের দিকে। বিরাট ভারতবর্ষের নেতার কোনো অভাব ছিল না কোনোদিন, কিন্তু কই, তাদের মধ্যে কেউ তো কখনো এমন করে ঝাঁপিয়ে পড়ল না সর্বস্ব ত্যাগ করে। পাহাড় পর্বত ডিঙিয়ে অনায়াসেই একদিন তিনি পৌঁছে গেলেন কাবুল শহরে। তারপর প্রায় 1.5 মাস ওখানকার এক রেডিও ব্যবসায়ের উত্তম চাঁদের আশ্রয়ে তিনি ছিলেন। এই মানুষগুলোর অবদানও কিছু কম নয়।
যারা এই মহান মানুষটিকে সাহায্য করেছিলেন তার লক্ষ্য পূরণে। ওই যে একটা কথা আছে না, ইফ ইউ ক্যানট ডু গ্রেট থিংস দেন ডু স্মল থিংস ইন আ গ্রেট ওয়ে। কাবুল থেকে ট্রেনে করে মস্কো, তারপর সেখান থেকে ইতালিয়ান পাসপোর্ট ছদ্মনাম সিনার অরল্যান্ডো ম্যাজিটা। 18 মার্চ ইতালিয়ান রাষ্ট্রদূত অ্যালবার্ট কেরানির সাহায্যে তিনি পাড়ি দিলেন ইউরোপে। ভগতরামের এখানে ছুটি। তিনি নেতাজির চিঠি নিয়ে চললেন শরৎবাবু, নেতাজির মেজদার কাছে, যে তার এই অন্তর্ধানে সর্বাঙ্গীভাবে যুক্ত ছিলেন। 2 এপ্রিল 1941 সুভাষচন্দ্র বোস পৌঁছে গেলেন বার্লিন। হিটলার ও মুসোলিনির সঙ্গে দেখা করে তাদের পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতা আনার জন্য তাকে সাহায্য করতে হবে, এই প্রতিশ্রুতি পান। দেখতে দেখতে একদিন সুভাষের আজাদ হিন্দ সংঘ জন্ম নিল বার্লিনের মাটিতে। সুভাষ কথা বললেন জার্মানির সামরিক বিভাগের সাথে। জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদের মুক্তির দাবি তুললেন তিনি। অনেক আলাপ আলোচনার পর জার্মানি রাজি হলেন, নেতাজিকে স্বাধীনতা দিলেন তার নিজের দল গঠন করার। প্রয়োজনীয় অর্থেরও ব্যবস্থা করল জার্মানি। নেতাজি সুভাষের ব্যক্তিগত মাইনে মাসিক 800 পাউন্ড ধার্য হল, আজাদ হিন্দ সংঘের জন্য 1200 পাউন্ড। পরে এই টাকার পরিমাণ বেড়ে 3200 পাউন্ড হয়েছিল। সেনাবাহিনীর খরচ আলাদা, তবে সবই ঋণ হিসেবে, আর সেই ঋণ শোধ করবেন স্বয়ং নেতাজি। ভিন দেশে ভারতীয় বন্দীদের সাথে কথা বললেন তিনি, বক্তৃতা দিলেন জায়গায় জায়গায়, মানুষকে উদ্বুদ্ধ করল, আর মানুষ খুঁজে পেল তার নিজের নেতাকে। কিন্তু আজাদ হিন্দ ফৌজ তৈরি হওয়ার কাহিনীটা এত সহজ নয়। কি কি হয়েছিল 1941 থেকে 43 সংক্ষেপে বলছি। 1942 সালের জানুয়ারিতে বার্লিনে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করলেন নেতাজি। তারপর সুভাষ জার্মানির কাছে দাবি তুলল তার ভারতীয় সেনাদের ছেড়ে দেওয়ার জন্য। 400 জন বন্দীকে উদ্ধার করলেন তিনি। ভারতীয় সেনাদের নিয়ে স্বাধীন ভারতীয় লিজিয়ন গড়ে তুললেন। তাকে সেনাদল নাম দিল নেতাজি। ওদিকে রাসবিহারী বসুও চুপ করে বসে নেই, তিনিও ছিলেন এক দামাল বিপ্লবী। তিনি নেতাজির জন্য জাপানের মাটিতে গড়ে তুললেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। নেতাজিকে জার্মানি থেকে জাপানে আসার আহ্বান জানানো হয়। 1943 সালের 13 জুন ডুবোজাহাজে করে টোকিওতে পৌঁছে যান নেতাজি। ওই বছরই 4 জুলাই রাসবিহারী বসু তার ইন্ডিয়ান আর্মি তুলে দেন নেতাজির হাতে, কারণ তিনি জানতেন যদি ইন্ডিয়ান আর্মিকে তার লক্ষ্যে কেউ পৌঁছে দিতে পারে সেটা একমাত্র নেতাজি। 1943 সালের 21 অক্টোবর নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলেন সিঙ্গাপুরে। আজাদ হিন্দ ফৌজের মহিলা ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন, তার পোশাক রয়েছে এই মিউজিয়ামে। আর পুরুষ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন শাহজাহান খান। নেতাজির স্বপ্ন পূরণ প্রায় হয়েই এসেছিল। আজাদ হিন্দ সরকারকে 9টি দেশ যেমন জাপান, জার্মানি, থাইল্যান্ড, ইতালি, ক্রোয়েশিয়া, বর্মা, কুওমিন্তাং, চীন, ফিলিপাইন্স ও মাঞ্চুরিয়া স্বীকৃতি দেয়। 23 অক্টোবর এই সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর 1943 সালের 6 নভেম্বর জাপান প্রধানমন্ত্রী তোজো নেতাজির হাতে জাপান অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তুলে দেন। 31 ডিসেম্বর নেতাজি নতুন করে নামকরণ করলেন শহীদ ও স্বরাজ।
1944 সালের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর প্রথম ব্যাটালিয়ন রেঙ্গুন থেকে ভারত অভিমুখে যাত্রা করে। 1944 সালের 19 মার্চ ভারতের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। এপ্রিল মাসে আজাদ হিন্দ বাহিনীর কোহিমা অবরোধ করে। এদিকে ইংরেজদের ঘুম উড়ে গেছে। নেতাজি তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে দিল্লির দিকে। সবটাই জয়ের ইতিহাস। কিন্তু এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হেরে যাওয়ার পরে কালো সময় ঘনিয়ে এলো আজাদ হিন্দ ফৌজের কপালে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যোগাযোগ ব্যবস্থা ও খাদ্য সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে। জাপানের আত্মসমর্পণ, প্রচণ্ড শীত, রোগ, ম্যালেরিয়া প্রভৃতির জন্য প্রচুর সৈনিক মারা যায়। নানাবিধ সমস্যা বাধার ফলে আজাদ হিন্দ বাহিনীর অভিযান সেদিন থেমে গিয়েছিল। কিন্তু সুভাষচন্দ্র বোস তিনি তখনও আশা ছাড়েননি। সোভিয়েত রাশিয়ার কাছ থেকে সাহায্যের আশাও রেখেছিলেন। জাপান সরকার সুভাষকে রাশিয়া চলে যাওয়ার জন্য মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থা করে দেয়। কিন্তু অনেকের মতে 1945 খ্রিস্টাব্দে 18 আগস্ট তাইহোকো বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়। কিন্তু আমরা সবাই জানি একথা সত্য নয়, একথা সত্য নয়, একথা সত্য হতেই পারে না। বহু রিসার্চ, বহু পড়াশোনা করে জানা গিয়েছে নেতাজির সেদিন মৃত্যু হয়নি। তিনি ছিলেন কোথায় আর কিভাবে, সেটাই প্রশ্ন। কিন্তু আজাদ হিন্দ বাহিনী ভেঙে যাওয়ার পরে ভারতবর্ষ জেগে উঠেছিল। ভারতবর্ষের রক্তে জ্বলেছিল আগুন। এরপর আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করে। তাদের বিচার শুরু হয় দিল্লির লালকেল্লায়। তাদেরকে দেশদ্রোহী বলা হয়। সরকারের কাছে যারা দেশদ্রোহী, ভারতবাসীর চোখে সেই মহান দেশপ্রেমিকদের বিচার বন্ধের দাবিতে জায়গায় জায়গায় প্রকাশ্য জনসভায় মিছিল বেরোতে থাকে। একটাই দাবি, ছেড়ে দিতে হবে সমস্ত বন্দীকে। 1946 খ্রিস্টাব্দে 3 জন বন্দীকে ব্রিটিশ সরকার মুক্তি দেয়। কিন্তু বাকি আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীকে বন্দী করা হয়, আটকে রাখা হয়, যন্ত্রণা দেওয়া হয়। এই ছিল তাদের প্রাপ্তি। কিন্তু আজাদ হিন্দ ফৌজ ভেঙে যেতে পারে, নেতাজির স্বপ্ন কিন্তু অপূর্ণ থাকেনি। তারই দুর্গম চেষ্টা, তারই ভয়ঙ্কর অভিযান সফল হয়েছিল, কারণ দেশবাসীর রক্তে জেগেছিল স্বাধীনতার খিদে। 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নেভি বা ব্রিটিশ সরকারের নৌবাহিনী প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ব্রিটিশ সরকার বুঝতে পারে যে নেতাজিকে সরিয়ে দিলেও তার স্বপ্নকে ভাঙতে পারেনি। ভারতবর্ষে তাদের শেষের দিন ঘনিয়ে এসেছে। এই ছিল আজাদ হিন্দ ফৌজের গড়ে ওঠার এবং ভেঙে যাওয়ার কাহিনী। আর আমাদের ভিক্টোরিয়া সেজে উঠেছে সেই ইতিহাসের রঙে। এছাড়াও এখানে রয়েছে রানী ভিক্টোরিয়া যে পিয়ানো বাজাতেন, সেই পিয়ানোখানি। প্রায় 200 বছরেরও বেশি সেই পিয়ানোর বয়স। আমাদের 3 বন্ধুর সদন ভ্রমণ খানিকটা এরকমই ছিল। আশা করি তোমাদের ভালো লাগলো। এই ভিডিওটা আসলে পঞ্চমীর দিন করেছিলাম, অনেক লেট হয়ে গেল আপলোড করতে। তবে পরবর্তী দিনে আরো দারুণ দারুণ ভিডিও আসছে। স্পেশালি আসছে কলেজ স্ট্রিটে গেলে কোন কোন ক্যাফেজ গুলো আর কোন কোন জায়গাগুলো তোমাদের যেতেই হবে, আর গিয়ে কোন স্পেশাল আইটেমটা খেতেই হবে। দেখতে থাকো, চোখ রাখতে থাকো আমার চ্যানেলে। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করলে কিন্তু চলবে না।